হাতির দাঁতের তৈরি এই সেই চিরুনি, যেগুলো ব্যবহার করতেন নবাব পরিবারের নবাবজাদিরা। সুবিশাল এই ডাইনিং টেবিল, যেই টেবিলেই বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতেন নবাব পরিবারের সকল সদস্যরা। এই ড্রয়িং রুমেই একসঙ্গে বসে অবসর সময় কাটাতেন নবাব পরিবারের সকল সদস্যগণ। হ্যাঁ দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পুরান ঢাকার কয়েকশো বছরের ইতিহাস আর ঐতিহ্য ধারণ করে সগৌরবে দাঁড়িয়ে থাকা নবাবী প্রাসাদ আহসান মঞ্জিলে। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল, এর সাথে জড়িয়ে আছে ঢাকার শত বছরের ইতিহাস। আহসান মঞ্জিল সেই প্রাসাদ যেখানে তৈরি হয়েছিল ভারতীয় মুসলিম লীগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই প্রাসাদেরই ভেতর বাহির। ঢাকার প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় এই আহসান মঞ্জিলকে। নবাব পরিবারের বহুল স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে জাদুঘর হিসাবে। আহসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাস এবং ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা এক সমৃদ্ধশালা। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে এক প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র মতিউল্লাহ এই ভবনটিকে ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। 1830 সালে নওয়াব আব্দুল গনির পিতা খাজা আমিনুল্লাহ এই ভবনটি কিনে নেন এবং 1859 সালে নওয়াব আব্দুল গনি সেখানে পুরাতন ভবনটির পাশে এই নতুন প্রাসাদটি নির্মাণ করেন। দীর্ঘ 13 বছর সময় লেগেছিল এই প্রাসাদটি নির্মাণ করতে। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লাহ এর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। ওই সময়ে নবনির্মিত এই প্রাসাদটি রংমহল এবং পুরাতন প্রাসাদটি অন্দরমহল নামে পরিচিত ছিল। দুই প্রাসাদের মাঝখানে যাতায়াতের জন্য এর দোতলায় নির্মাণ করা হয়েছিল এই পদসেতুটি। এগুলো নবাব পরিবারের রান্নাবান্নার কাজে ব্যবহৃত জিনিসপত্র। এই সেই সুবিশাল ডাইনিং স্পেস যেখানে বসে নবাব পরিবারের সকল সদস্য একসঙ্গে খাওয়া দাওয়া করতেন, যেটি আপনাকে মনে করিয়ে দিবে প্রাচীন বাংলার যৌথ পরিবারগুলোর কথা। এটা নবাবের খুব প্রিয় এবং বিশ্বস্ত হাতির মাথার কঙ্কাল। দোতলায় যাওয়ার জন্য দুই দিক দিয়ে অবস্থিত এই সেই সিঁড়ি ব্যবহার করতেন নবাব পরিবারের সদস্যগণ। দোতলায় যাবার এই সিঁড়িটি সাধারণ দর্শনার্থীদের জন্য বর্তমানে বন্ধ। এটা নবাবের অবসর কাটানোর এবং খেলাধুলা করার জায়গা। এই সেই লোহার সিন্দুক যেখানে চুরি করতে গেলে চোরকে পড়তে হবে গোলক ধাঁধায়। কোনটার মধ্যে সোনাদানা রয়েছে সেটা খুঁজতে হলে চোরকে ভাঙতে হবে 90টি তালা, কারণ এই 90টি সিন্দুকের মধ্যে যে কোনো একটি বা দুইটিতে রাখা হতো প্রয়োজনীয় বা মূল্যবান জিনিসপত্র। হাতির দাঁতের তৈরি এসব চিরুনি, ক্লিপ দেখলেই বোঝা যায় তাদের জীবনযাত্রায় ছিল কতটা আভিজাত্যের ছোঁয়া। এটা নবাব পরিবারের ড্রয়িং রুম, যেখানে নবাব পরিবারের সদস্যগণ একসঙ্গে বসে অবসর সময় কাটাতেন এবং আড্ডায় মেতে উঠতেন। নবাবী এই বেডরুমটি ব্যবহার করতেন নবাব রাত্রি যাপনের জন্য, যা এখনো সেই নবাবী আমলের মতো করেই সাজানো রয়েছে। এর প্রতিটি কক্ষই আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে। দোতলার এই ভবনটির বারান্দা ও মেঝে তৈরি করা হয়েছে মার্বেল পাথর দিয়ে। বারান্দার এক পার্শ্বে ছাদে যাওয়ার জন্য রয়েছে লোহার তৈরি পেঁচানো সিঁড়ি। প্রাসাদের ভেতরে রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, দরবার হল, জলসা ঘর, বিলিয়ার্ড খেলার জায়গা ইত্যাদি, এবং প্রাসাদের দোতলায় রয়েছে অতিথিদের থাকার ঘর, বৈঠকখানা, নাচ ঘর, গ্রন্থাগার এবং আরও কিছু বসবাসের কক্ষ। প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলার সমান করে রয়েছে বিশাল একটি বারান্দা। দোতলার বারান্দা থেকে একটি খোলা সিঁড়ি সামনের বাগান পর্যন্ত নেমে এসেছে। প্রাসাদের ঠিক সামনেই রয়েছে চমৎকার ফুলের বাগান ও একটি মাঠ। 19 শতকের মাঝামাঝি থেকে প্রায় 100 বছর এই প্রাসাদটি ছিল বাংলার একটি রাজনৈতিক কেন্দ্রবিন্দু।
এই প্রাসাদে লর্ড কার্জন সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি অতিথি হিসাবে এসেছিলেন। 1906 খ্রিস্টাব্দে এখানেই এক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। একটা সময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজটি ছিল আহসান মঞ্জিল প্রাসাদের উপরে নির্মিত এই সুন্দর গম্বুজটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আহসান মঞ্জিলের উত্তরসূরিরা এটি নিলামে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনটির রাজনৈতিক তাৎপর্য এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল করে এখানে জাদুঘর তৈরির নির্দেশ দেয়। অনেকবার সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের পর 1992 সালে আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।